আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি ইসতিয়াক হোসেন আজকে তোমাদের সামনে লেকচার নাম্বার 4 নিয়ে হাজির হয়েছি। অনেক অনেক দুঃখিত, লেকচার 4 এর জন্য তোমাদের অনেক ওয়েট করতে হয়েছে। সো আর দেরি করব না, আমরা লেকচার 4 এ কি টপিক নিয়ে আলোচনা করব সেটা একটু দেখে নাও। নেমিং অফ কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট এন্ড অ্যালকিন, অর্থাৎ অ্যালকিনের নামকরণ এবং জটিল প্রতিস্থাপক নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো জটিল প্রতিস্থাপক কি সেটা আলোচনা করার আগে আমরা ফার্স্ট অফ অল অ্যালকেনের যে দুইটা রুলস বাকি ছিল সেটা আজকে দেখে নিব। সো আর দেরি না করে আমরা অ্যালকেনের রুলস গুলো দেখে আসি। অ্যালকেনের আমরা গত ক্লাসে আমরা 6 নাম্বার রুলস পর্যন্ত লিখেছিলাম, আজকে 7 নাম্বার রুলস দেখবো। 7 নাম্বার রুলসে কি বলা হচ্ছে দেখো, যদি প্রধান শিকলে কার্বনযুক্ত কার্যকরী মূলক উপস্থিত থাকে, যদি প্রধান শিকলে কার্বনযুক্ত কার্যকরী মূলক উপস্থিত থাকে তাহলে নাম্বারিং ওই কার্বনযুক্ত কার্যকরী মূলক থেকে শুরু হবে। তাহলে নাম্বারিং ওই কার্বনযুক্ত কার্যকরী মূলক থেকে শুরু হবে, তাহলে নাম্বারিং ওই কার্বনযুক্ত কার্যকরী মূলক থেকে শুরু হবে। আচ্ছা, এটার ব্যাখ্যাটা কি, অর্থাৎ এটার এক্সপ্লেনেশন কি রকম সেটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই एग्जांपल দেখতে হবে। সো एग्जांपलটা সবাই একটু ভালোভাবে খেয়াল করে দেখো। সেটা হচ্ছে, যদি প্রধান শিকলে কার্বনযুক্ত কার্যকরী মূলক উপস্থিত থাকে, কার্বনযুক্ত কার্যকরী মূলক উপস্থিত থাকে বলতে ব্যাপারটা এভাবে বোঝানো হচ্ছে, ধরো CH3 CH2 CCHO, এরকম যদি কোনো ব্যাপার যদি দেখে থাকো, যেমন ধর আমি বললাম CH আর এই জায়গায় বললাম CH3, সো কার্বনযুক্ত কার্যকরী মূলক হচ্ছে এটা একটা কার্বনযুক্ত কার্যকরী মূলক যার নাম হচ্ছে অ্যালডিহাইড মূলক। সো এই কার্বনযুক্ত কার্যকরী মূলক থেকে বেসিক্যালি আমার নাম্বারিংটা শুরু হবে, অর্থাৎ নাম্বারিং শুরু হবে কোথা থেকে, এই জায়গা থেকে 1 2 3, যেহেতু আমি লংগেস্ট কার্বন এদিকে পাচ্ছি তাহলে 4, আর এটা হচ্ছে আমার শাখা, কোনটা, এই জিনিসটা হচ্ছে আমার শাখা। তাহলে আমি যদি নামকরণ করতে যাই তাহলে 2 নম্বরে আমার কি পড়ছে আমাকে বলো, মিথাইল। সো আমি বলতে পারি 2 মিথাইল। আর আমার মেইন চেনে কার্বন কয়টা, 4টার জন্য আমি বলতে পারি বিউট। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নাই, 2 মিথাইল বিউট পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু এখানে কার্যকরী মূলক দুইটা, তাহলে নামকরণ কিভাবে হবে? কার্যকরী মূলক দুইটা স্যার বুঝলাম কেমনে? একটা হচ্ছে ফার্স্টে অ্যালকেন আছে এবং অ্যালডিহাইড আছে। অ্যালকেন আছে না, এখানে কিন্তু কার্যকরী মূলক কিন্তু দুইটা। কেউ যদি আস্ক করে কার্যকরী মূলক কয়টা, দুইটা, কেন, একটা অ্যালকেন আর একটা হচ্ছে অ্যালডিহাইড। সো অ্যালকেন যখন থাকে তখন আমরা বলি বিউটেন, আর অ্যালডিহাইড থাকলে কি বলতে পারবো? খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল যেহেতু অ্যালকেন আছে আমি ফার্স্টে লিখবো হচ্ছে বিউটান। এটা অ্যাকচুয়ালি বিউটেন ছিল, বাট এটা যখন দুইটা কার্যকরী মূলক একসাথে থাকবে, তো অ্যালকেনের সাথে যদি অন্য কার্যকরী মূলক থাকে তখন নামকরণ হবে বিউটান। আর এই বিউটানের পরে অ্যালটা কয় নাম্বার আছে, 1 নাম্বার আছে, তাই আমি বলতে পারবো বিউটান 1L। আচ্ছা, এটাকে এভাবে না লিখে আমি ডিরেক্ট লিখতে পারি বিউটানেল 1, বিউটানেল 1, অথবা বিউটানেল 1 না লিখে শুধুমাত্র বিউটানেল লেখা যাবে, অর্থাৎ যাহাই বিউটান 1L তাহাই বিউটানেল 1, অথবা এটার অন্য নামও আছে শুধু বিউটানল, অর্থাৎ 1 না লিখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা কি বলা হচ্ছে ভালোভাবে রুলসটা খেয়াল করে দেখো, যদি প্রধান শিকলে কার্বনযুক্ত কার্যকরী মূলক উপস্থিত থাকে তাহলে নাম্বারিং ওই কার্বনযুক্ত কার্যকরী মূলক থেকে শুরু হবে। তবে এখানে একটা এক্সেপশনাল কথা লিখে রাখতে হবে, সেটা হচ্ছে কিটোন বাদে। সবাই একটু ভালোভাবে খেয়াল করে দেখবা, কিটোন বাদে। এক্সেপশনালে কাকে বাদে দিতে হবে, কিটোন বাদে। অর্থাৎ আমি যদি এরকম একটা নামকরণ দিই CH3 CH2 দিছো, দেওয়ার পরে আমি একটু ভালোভাবে লাল কালি দিয়ে এবং নীল কালি দিয়ে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে কি দেখাচ্ছি আমাকে বলো, এটা কার্বনযুক্ত কার্যকরী মূলক। তো অনেককে আমাকে বলবা CH2 এবং এই জায়গায় আমি দিলাম CH2, একটু বড় করলাম এটাকে, ওকে। এখন অনেককে আমাকে বলবা যে ভাই আপনি যেহেতু বলেছিলেন কার্বনযুক্ত কার্যকরী মূলক থেকে নাম্বারিং শুরু করতে হবে, তাহলে নিশ্চয়ই কার্বনযুক্ত কার্যকরী মূলক থেকে শুরু করবেন নাম্বারিং। না, এটা হচ্ছে এক্সেপশনাল, বারবার বললাম এটা কিটোন বাদে। অর্থাৎ এখানে তুমি নাম্বারিং শুরু করবা ওই দিক থেকে যেদিক থেকে কিটোনের কার্বনটা, অর্থাৎ কিটোনের নাম্বারিংটা, অর্থাৎ কিটোনের অবস্থানটা ক্ষুদ্রতর হবে। স্যার কিচ্ছু বুঝিনি, আশা করি কিছু বুঝিনি। অর্থাৎ তুমি ওইখান থেকে নাম্বারিং করবা যে দিক থেকে নাম্বারিং করলে আমার কিটোনের অবস্থানটা ক্ষুদ্রতর হবে। অর্থাৎ বাম দিক থেকে আমি নাম্বারিং করলে কিটোনের অবস্থানটা 3 নম্বরে, ডান দিক থেকে নাম্বারিং করলে কিটোনের অবস্থানটা কয় নম্বরে, 4 নম্বরে। অবশ্যই আমি বাম দিক থেকে নাম্বারিং করব। তাহলে আমি বলতে পারি কি, আমাকে বলো। আর এটা মনে রাখবা, এখানে কিন্তু প্রধান কার্যকরী মূলক কোনটা, অবশ্যই কিটোন। এখানে প্রধান কার্যকরী মূলক কোনটা, অবশ্যই অ্যালডিহাইড। সো এখানে কিন্তু অপ্রধান কার্যকরী মূলক নেই। তাহলে সেই ক্ষেত্রে আমার নামকরণটা কিভাবে হবে, আমার যেহেতু কার্বন 6টার জন্য হেক্স, আর যেহেতু এখানে অ্যালকেনের জন্য বলা হেক্সান, আর যেহেতু এটা কার্যকরী মূলকের নাম কি আমরা লেকচার 2 তে লিখে দিয়েছিলাম, এটার না কার্যকরী মূলকের নাম হচ্ছে ওন। তাহলে হেক্সানোন, এরকম হেক্সানোন, লাস্টে 1, এটা 1 এর উচ্চারণটা হচ্ছে ওন। আমি লেকচার 2 তে কিন্তু বলেছিলাম 1 এর উচ্চারণটা কিন্তু ওন। তাহলে হেক্সানোন কয় নাম্বার আছে, 3 নাম্বার আছে, হেক্সানোন 3। একদম as simple as that।
সিম্পল অ্যাজ দ্যাট। অর্থাৎ আমি এটাই তোমাকে বোঝাতে যাচ্ছি, যেখানে কার্বনযুক্ত কার্যকরী মূলক থাকবে সেখান থেকে নাম্বারিং শুরু করবা, ওকে ফাইন। বাট সেটা যদি কিটোন হয় তাহলে সেখান থেকে রুলসটা চেঞ্জ হবে। কেন? কারণ সেখান থেকে আমি দেখবো যেদিক থেকে আমার কিটোনের কার্যকরী মূলক অর্থাৎ কিটোনের কার্বন সংখ্যাটা যেদিক থেকে ক্ষুদ্রতর হচ্ছে অথবা তার অবস্থানটা যেদিকে ক্ষুদ্রতর হচ্ছে সেদিক থেকে আমি নাম্বারিংটা শুরু করব। যেমন ধর আমি তোমাকে আরেকটা एग्जांपल দিচ্ছি, CH3 CH2 CH2 C উপরে দিলাম CH, ওকে দিছো। দেওয়ার পর আমি এখানে খেয়াল করলাম CH, তারপর আমি এখানে দিলাম CH2 CH3, ওকে। আবার কি সেম ভাবে দিলাম? না, সেম ভাবে না, এখন CH দিচ্ছি। এখন কি দিচ্ছি? CH দিচ্ছি। সো দেখো, যেখানে কার্বনযুক্ত কার্যকরী মূলক কিটোন বাদে তাহলে সেখান থেকে নাম্বারিং শুরু করো 1 2 3 4 5, ওকে। আচ্ছা, আপাতত তুমি সায়ানাইডের নামকরণ এবং হচ্ছে বিভিন্ন যেগুলো অ্যাস্টারের নামকরণ, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, ওই ধরনের নামকরণগুলো আমরা পরে আসবো। ওগুলোর জন্য আলাদা কিছু কি আসবে, শর্ত আসতে পারে, সেগুলো আমরা পরে আলোচনা করব। এখন আমরা কিছু বেসিক নামকরণ দেখতেছি, তোমরা প্লিজ কনফিউজ হবে না। আমি যেভাবে বলতেছি সেভাবেই তুমি হচ্ছে নোট করতে থাকো ইনশাআল্লাহ। আর আমি তোমাকে আগে বলে রাখি, সেটা হচ্ছে ঈদ উল ফিতরের আগে আমি সারা বাংলাদেশের সামনে একটা ওয়াদা করতেছি, সেটা হচ্ছে ঈদ উল ফিতরের আগে আমি লিখে দিচ্ছি এখানে, ঈদ উল ফিতরের আগে তুমি আমার থেকে ফুল অর্গানিক কেমিস্ট্রি বুঝে পাবা। ঈদ উল ফিতরের আগে আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে কখনো বলবো না তুমি এটা সাবস্ক্রাইব করে রাখো, তুমি এটা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে রাখো, কিছু করতে হবে না। তোমার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ঈদ উল ফিতরের আগে তুমি আমার থেকে পুরো অর্গানিক কেমিস্ট্রি কোর্সটা এই চ্যানেলে পাবা। আচ্ছা, হয়তো একটু এদিকে এদিক হচ্ছে, কারণ আমার একটু সময়ের কারণে, শিডিউলের ব্যস্ততার কারণে এবং হচ্ছে আমার এই যে নেট ইস্যু এগুলোর কারণে একটু লেট হচ্ছে, বাট তুমি পাবা, এটা ড্যাম শিওর। খেয়াল করে দেখো যে 1 2 3 4 তো কোন দিক থেকে নাম্বারিং করবো? অবশ্যই কার্বনযুক্ত কার্যকরী মূলক থেকে। তাহলে এই পুরো জিনিসটা কি হয়ে যাচ্ছে আমার? এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে আমার শাখা। তো শাখাটা কয় নাম্বারে আছে? আমি যদি বলি শাখাটা আছে ভাইয়া 2 নম্বরে, আমি বললাম 2 ইথাইল, 2 নম্বরে আমার শাখাটা আছে। সো 2 ইথাইল। আবার আমার মেইন চেনে কার্বন কয়টা? প্যান্ট। এতটুকু জন্য কারো কোনো সমস্যা নাই, কারণ মেইন চেনে কার্বন 5টা হলে আমরা লিখি প্যান্ট, 6টা হলে হেক্স, 4টা হলে বিউট। এখন প্রশ্ন হচ্ছে এখানে কার্যকরী মূলক কয়টা? 2টা, একটা হচ্ছে অ্যালকেন আর একটা হচ্ছে ওইক অ্যাসিড। 2টা থাকলে সেটা কি বলি? প্যান্টান। লাস্টে ই দেওয়া যাবে না। কেনই দিচ্ছি না সেটা বেসিক তুমি পড়বে অ্যালকোহলের নেমিং এ বা অ্যালডিহাইডের নেমিং এ, ওটা আসতেছি পরে। সো প্যান্টান। আর এখানে এই ওইক অ্যাসিডটা কয় নাম্বার আছে? 1 নম্বরে। সো প্যান্টান 1 ওইক অ্যাসিড, প্যান্টান 1 ওইক অ্যাসিড, প্যান্টান 1 ওইক অ্যাসিড। অথবা ডাইরেক্ট বলা যায় প্যান্টানোইক অ্যাসিড 1। ডাইরেক্ট কি বলতে পারবো? প্যান্টানোইক অ্যাসিড 1। আশা করি ক্লিয়ার। প্যান্টানোইক অ্যাসিড 1 অর্থাৎ 2 ইথাইল 1 2 3 4 5 প্যান্টানোইক অ্যাসিড 1। সো আমার মনে হয় তোমাকে আমি হচ্ছে 7 নাম্বার রুলসটা পুরোপুরি ক্লিয়ার করাতে পারলাম। সো এখন আমরা দেরি না করে আমরা তাহলে শুরু করতেছি আমাদের মেইন আলোচ্য পড়া। সো আমরা দেরি না করে আমরা লাস্ট রুলটা দেখে ফেলি। অ্যালকেনের এটা হচ্ছে লাস্ট রুল, যেটা হচ্ছে আমরা 8 নাম্বার দিয়ে প্রকাশ করব। এই 8 নাম্বার রুলসে কি বলা হচ্ছে? 8 নাম্বার রুলসে বলা হচ্ছে যদি প্রধান শিকলে কার্বনযুক্ত কার্যকরী মূলক না থাকে, অর্থাৎ যদি প্রধান শিকলে যদি প্রধান শিকলে কার্বনবিহীন কার্যকরী মূলক থাকে, কি বললাম? কার্বনবিহীন, যদি প্রধান শিকনে কার্বনবিহীন কার্যকরী মূলক থাকে। আবার বলছি, যদি প্রধান শিকলে কার্বনবিহীন কার্যকরী মূলক থাকে তখন নাম্বারিং ওই দিক থেকে যদি প্রধান শিকলে কার্বনবিহীন কার্যকরী মূলক থাকে তখন নাম্বারিং ওই দিক থেকে শুরু হবে যে দিক থেকে নাম্বারিং করলে শাখার অবস্থান না, যে দিক থেকে নাম্বারিং করলে যদি প্রধান শিকলে কার্বনবিহীন কার্যকরী মূলক থাকে তখন নাম্বারিং ওই দিক থেকে শুরু হবে যে দিক থেকে নাম্বারিং করলে ওই কার্বনবিহীন কার্যকরী মূলকের
ওই কার্বনবিহীন কার্যকরী মূলকের পজিশন, অর্থাৎ ওই কার্যকরী মূলকের অবস্থান ক্ষুদ্রতর হবে, তাই না? খুব সিম্পল একটা নেমিং, খেয়াল করে দেখছো ওই নাম্বারিং করলে ওই কার্বনবিহীন কার্যকরী মূলকের অবস্থান ক্ষুদ্রতর হবে। তাহলে আমি একটা এক্সাম্পল দেখি, যেমন ধর একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা যদি ভালোভাবে খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবা। দেখো CH3 দিলাম, এই জায়গায় CH2 দিলাম, দিছো? দেওয়ার পরে এখন খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই জায়গায় দিলাম CH, উপরে দিলাম একটা OH, উপরে কি দিলাম? OH। দেখো CH3 CH2 CH OH দিছো, দেওয়ার পরে এই জায়গায় দিলাম CH2, এই জায়গায় দিলাম CH2, এই জায়গায় দিলাম CH3। তাহলে যেহেতু এটা কার্বনবিহীন কার্যকরী মূলক, তুমি ওই দিক থেকে নাম্বারিং শুরু করবা যে দিক থেকে নাম্বারিং করলে আমার কার্যকরী মূলকের, অর্থাৎ কার্বনবিহীন কার্যকরী মূলকের অবস্থানটা ক্ষুদ্রতর হবে। অনেকে যদি বলে ভাই ওই থেকে নাম্বারিং শুরু করি, কখনো সেই ভুলটা করবে না। তুমি ওই দিক থেকে শুরু করবা যে দিক থেকে আমার কার্যকরী মূলকের অবস্থানটা ক্ষুদ্রতর হবে। এদিক থেকে বাম দিক থেকে শুরু করলে কার্যকরী মূলকের অবস্থানটা কয় নাম্বার আসতেছে? 3 নাম্বার আসতেছে। ডান দিক থেকে শুরু করলে কার্যকরী মূলকের অবস্থানটা কয় নাম্বার আসতেছে? 4 নাম্বার আসতেছে। সো আমাকে বলো এখানে প্রধান কার্যকরী মূলক কোনটা? কেউ যদি আস্ক করে স্যার এখানে কি অপ্রধান কার্যকরী মূলক আছে? নাই, এখানে সবগুলো প্রধান কার্যকরী মূলক। সো প্রধান কার্যকরী মূলক হচ্ছে OH। বলতে অনেকে বলতে পারে অপ্রধানটা অ্যালকেন আছে, অ্যালকেন কখনো অপ্রধান হবে না। এখন অ্যালকেন যদি অপ্রধান থাকে তার নাম আগের মতোই হবে, তার নাম আজীবন N, লাস্টে N থাকবে। সো খেয়াল করে দেখো 6টা কার্বনের জন্য আমি কি লিখবো? ফার্স্টে হেক্স, যেহেতু এটা অ্যালকেন শ্রেণীর সদস্য তাহলে হেক্সান। সবগুলো অ্যালকেন না এখানে সিঙ্গেল বন্ধন, তাহলে হেক্সান। এটা হেক্সান, লাস্টে ই দেওয়া যাবে না, ই কিন্তু চলে গেছে। আর অলটা কয় নাম্বার আছে? 3 নাম্বারে, তাহলে হেক্সান 3 অল। আচ্ছা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে হেক্সানল 3। হেক্সানল 3, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। সো এটা হচ্ছে আমাদের অ্যালকেনের রুলস সবগুলো। তোমরা অ্যালকেনের রুলস গুলো সবাইকে আমি বলবো প্লিজ তোমরা নোট করো। আর এখন থেকে আমি তোমাদেরকে ওয়াদা করতেছি, তুমি এখন থেকে প্রতিদিন রাত 8টায় তুমি ভিডিও পাবা। এখন থেকে তুমি প্রতিদিন রাত 8টায়, রাত 8টা হলে তুমি হচ্ছে ভিডিও প্রিমিয়ার হবে, এটা আমি তোমাকে ওয়াদা করতেছি। ওকে, সো দেখো 6 নাম্বার 8 নাম্বার রুলস শেষ। সবাই ভালোভাবে লিখে রাখবা, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ওকে, ইনশাআল্লাহ পুরোটাই শেষ করবো। তো দেখো এখন খেয়াল করে দেখবা সবাই, সেটা হচ্ছে তোমাদের বইয়ে বিভিন্ন ধরনের নামকরণ তোমাদেরকে বলতে বলে। সো অনেক কেউ কনফিউশনে পড়ে যায় যে ভাইয়া এই ধরনের নামকরণ আমরা পারি না। যেমন ধরো বইয়ের মধ্যে নামকরণ দেওয়া থাকে এরকম, তো ধরো এটা বললো এরকম CH3, এই জায়গায় আছে 4, ওকে, এবং এটা আছে C, বলতে সেটার নামকরণ করো। মনে রাখবা আমি তোমাকে এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে ব্র্যাকেটে যদি হচ্ছে তুমি মিথাইল মূলক দেখো, কি বললাম? ব্র্যাকেটে মিথাইল মূলক অর্থাৎ অ্যালকাইল মূলক যদি তুমি দেখে থাকো তাহলে সেটা কিন্তু শাখাতে অবস্থান করে এভাবে, এগুলো শাখাতে এভাবে চারাদিকে অবস্থান করবে এভাবে, দেখছো? বেসিক্যালি এগুলো কোথায় অবস্থান করে? শাখাতে অবস্থান করে। সো কেউ যদি বলে ভাই এটার নাম্বারিং করে দেন, কোন দিক থেকে শুরু হবে? যে দিক থেকে শুরু করতে পারো, কারণ তুমি যদি স্ট্রেট যাও 3টা, এদিকে গেলেও 3টা, আবার এদিকে গেলেও 3টা, তাহলে আমি একটা কাজ করি, আমি স্ট্রেটটা ধরি, তাহলে আমার 1 2 3। আর নাম্বারিং কোন দিক থেকে শুরু করবা? বাম দিক থেকে শুরু করলো ভাইয়া মিথাইল মূলক 2টা 2 নম্বরে, ডান দিক থেকে শুরু করলো, বাম দিক থেকে শুরু করলো মিথাইল মূলক 2 নম্বর, ডান দিক থেকে শুরু করলো মিথাইল মূলক 2 নম্বর। তাহলে আমি যে কোনো এক দিক থেকে শুরু করতে পারি। তাহলে আমি বলতে পারি, সবাই জানো নিশ্চয়ই 2 মিথাইল মূলক কয়টা? 2টা। সো 2 এর জন্য ডাই, আর নামটা কি? মিথাইল, 2 ডাই মিথাইল। মেইন চেইনে কার্বন কয়টা? 3টা, 3টার জন্য কি হবে? প্রোপেন, 2 ডাই মিথাইল প্রোপেন। আশা করি ক্লিয়ার হইছো, তাই না? আচ্ছা অনেক সময় এইভাবে নামকরণ দেখতে পারো তোমাদের বইয়ের অনুশীলনীতে। আমি তো সবগুলো আসলে করে দিতে পারবো না, যতটা আমি হচ্ছে পারবো ততটা করে দিচ্ছি, ঠিক আছে? সো সবাই খেয়াল করে দেখো, অনেক সময় নাম্বারিং দেখবা, নামকরণ দেখবে এরকম এটা। সো এই জায়গায় দেওয়া আছে CH2 4, আর এই জায়গায় দেওয়া আছে CH3। সো অনেক কি বলবো ভাইয়া আপনি যেহেতু বলছিলেন ব্র্যাকেটে যেটা থাকবে সেটা শাখাতে হবে না, ভাই আমি বলছি ব্র্যাকেটে যদি অ্যালকাইল মূলক থাকে সেটা শাখাতে হবে। খেয়াল করে দেখো এটাকে ভাঙবা কিভাবে? এই যে কার্বন আছে না, এখানে কার্বনটা বসাও, উপরে মিথাইল মূলক 2টা বসাতে হবে, মানে উপরে মিথাইল মূলক একটা, নিচে মিথাইল মূলক একটা, কারণ যেটা মিথাইল মূলক ব্র্যাকেটে থাকবে সেটা শাখাতে অবস্থান করাতে হবে। আর এখানে কি আছে? CH2। অনেক কি বলবো স্যার এটা কি শাখাতে? না, এটা পাশাপাশি বসাই দিবে, কারণ এটা হচ্ছে অ্যালকাইল মূলক না, এটা হচ্ছে মিথিলিন মূলক। পাশাপাশি কয়টা বলছে? 4টা, তো 4টা বসা দাও। এবার লাস্টে কি বলছে? CH3। এখন প্রশ্ন হচ্ছে নাম্বারিং কোন দিক থেকে শুরু করবেন? ওই যে বললাম অ্যালকেনের রুলসগুলো মনে আছে? নাম্বারিং এর রুলসটা 4 নাম্বারের রুলসে কি পড়েছিলাম? অ্যালকেনের নাম্বারিং শুরু হবে ওই দিক থেকে যে দিক থেকে নাম্বারিং করলে পয়েন্ট অফ ডিফারেন্স খেয়াল করবা। সো অবশ্যই বাম দিক থেকে শুরু করবা। সো বাম দিক থেকে শুরু করলে সবাই জানে কি হবে? 2
ডাই মিথাইল। মেইন চেনে কার্বন এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটার জন্য কি হবে হ্যাপ্ট। আর যেটা অ্যালকেন শ্রেণীর সদস্য তাহলে লাস্টে কি লিখবো হ্যাপ্টেন। সো 2,2 ডাইমিথাইল হ্যাপ্টেন। অবশ্যই এখানে হাইফেন দিতে ভুলো না, 2,2 ডাইমিথাইল হ্যাপ্টেন। কার্বন চারটা ফিল আপ হয়েছে না, 2,2 1 2 3 4 5 6 7 2,2 ডাইমিথাইল হ্যাপ্টেন। সো আশা করি এই রুলসটা তোমাদেরকে ক্লিয়ার করাতে পারলাম। সো আমাদের এখন শেষ, অ্যালকেন পুরোটা এখন আমাদের শেষ। এখন আমরা চলে যাচ্ছি কোথায় আমাকে বলো, এখন আমরা চলে যাচ্ছি নেমিং অফ কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। নেমিং অফ কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট আমরা এখন কোথায় চলে যাচ্ছি আমাকে বলো, নেমিং অফ কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। নেমিং অফ কমপ্লেক্স, ফার্স্ট অফ অল কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট মানে কি, জটিল প্রতিস্থাপক মানে কি সেটা আমাদেরকে আগে চিনতে হবে, ঠিক আছে? তো আমি ফার্স্টে তোমাদেরকে জটিল প্রতিস্থাপকটা চিনিয়ে দিই। আচ্ছা আমার কথা হচ্ছে নরমালি জটিল প্রতিস্থাপক চিনার উপায়টা হচ্ছে খুব সিম্পল ভাবে বুঝাবো। খুব সিম্পল ভাবে আমি তোমাদেরকে জটিল প্রতিস্থাপকের নামকরণটা শিখিয়ে দিব, একদম টেনশন করার দরকার নাই। ফার্স্ট অফ অল একটা কাজ করবা, সবাই একটা হেডলাইন অঙ্কন করবা। যেহেতু কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট মানে কি জটিল প্রতিস্থাপক, এটার বাংলাটা কি জটিল প্রতিস্থাপক। ফার্স্ট অফ অল এটা একটা হেডলাইন অঙ্কন করো এবং আমি আস্তে আস্তে তোমাদেরকে বলতেছি যে তোমরা কিভাবে এটা আলোচনা করবা। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট মানে হচ্ছে জটিল প্রতিস্থাপক। আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা সবাই আমাকে বলো CH3 CH2 CH3, আমাকে বলো সবার কি কমন নেম গুলো মনে আছে? এটার কমন নেম কি আমাকে বলো? এটার কমন নেম হচ্ছে অ্যান প্রপেন। কেন? কোনো শাখা নাই, কমন নেম, আইপেক নাম বলি নাই, কমন নেম কি আমাকে বলো? যেহেতু কোনো শাখা নেই অ্যান প্রপেন। বাট আমি যদি এভাবে বলি CH3 CH, উপর আমি দিছি কি আমাকে বলো CH3 দিছি, খেয়াল করে দেখো, আর নিচে আমি কি দিছি CH3 দিছি। এটার নামটি কি আমাকে বলো? অনেকে আমাকে এটার নামটা বলবা আইসো বিউটেন। কেন? কারণ কমন নেমের সামগ্রিক সবগুলো কার্বন কাউন্ট করতে হয়, একটা দুইটা তিনটা চারটা, তো চারটার জন্য কি হবে বিউটেন। আইসো কেন? কারণ শাখা একটা আছে, সো এটার নাম আইসো বিউটেন, এর নাম অ্যান প্রপেন। ঠিক একইভাবে যখন এরকম থাকতো CH3, যখন এখানে শাখা কয়টা থাকতো আমাকে বলো? শাখা যদি দুইটা থাকে তাহলে সেটার নাম কি হবে আমাকে বলো নিও, এবং সামগ্রিক কার্বন কাটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নিওপেন্টেন। as simple as that। আচ্ছা এটা যারা বুঝতে পারতেছো তারা নিশ্চয়ই এখন এটাও বুঝবা, সেটা হচ্ছে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট নরমালি আমি যদি বলতে চাই, খেয়াল করে দেখবা, সবাই খেয়াল করে দেখো। নরমালি আমি তোমাকে বললাম CH3 CH2 CH2, এটার নামটা কি আমাকে বলো সবাই? এটার নাম হচ্ছে প্রপাইল না? কেন? কারণ এটা আগে ছিল প্রপেন, প্রপেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে হচ্ছে প্রপাইল। আচ্ছা প্রপাইলের সাধারণ নামটা কি হতে পারে? তুমি যদি এটাকে যদি বলো অ্যান প্রপেন বলতে পারো, এবং প্রপেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যদি প্রপাইল বলতে পারো, তাহলে এটাকে তুমি অবশ্যই অ্যান প্রপাইল বলতে পারবা, যেহেতু এটা কোনো শাখা নাই। তুমি যদি এটা বুঝে থাকো তাহলে অবশ্যই তুমি এটা বুঝে থাকবা, এটার নাম কি হবে অ্যান প্রপাইল। প্রবলেম হচ্ছে কোন জায়গায়, প্রপাইল কেন আলাদা করে বলা হচ্ছে? প্রপাইল বলার অর্থ হচ্ছে এখানে এটা আগে ছিল প্রপেন, আমরা জানি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে তার নাম হচ্ছে অ্যালকাইল, সো প্রপেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে তার নাম হচ্ছে প্রপাইল, as simple as that। আচ্ছা এটা বুঝতে পারছো? এখন এটা যদি বুঝতে পারে থাকো তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারবা CH3 CH, উপরে একটা আমি শাখা দিলাম, এবং এই জিনিসটা অনেকটা বলতে পারো স্যার এই জিনিসটা কার সাথে আটকানো থাকবে? এটা হচ্ছে মেইন চেনের সাথে, যেহেতু এগুলো একটা শাখা, এগুলো মেইন চেনের সাথে কানেক্টেড। এরকম হতে পারে এখানে একটা মেইন চেন আছে, মেইন চেন বলতে এখানে প্রধান শিকল আছে এবং প্রধান শিকলের উপরে শাখা শিকল, সো প্রধান শিকলের উপরে শাখা শিকল থাকলে এটা তো পুরোটা ব্রাঞ্চ, আর এটা হচ্ছে আমার মেইন চেন, তাই না? এখন খেয়াল করে দেখো, আমি এটা একটু মুছে দিচ্ছি, এখন খেয়াল করে দেখো, সেটা হচ্ছে ধরো, এখন খেয়াল করে দেখবা সেটা হচ্ছে এই জায়গায় এটার নাম কি হতে পারে? এখানে এটা হচ্ছে আমার মেইন চেনের সাথে কানেক্টেড, কিন্তু এখানে শাখা একটা দেখতে পাচ্ছি, তো শাখা একটা দেখতে পেলে তুমি বলতে হবে সেটা আইসো, সাধারণ নামকরণ করলে। মেইন চেনে কার্বন কয়টা? মেইন চেন না, সামগ্রিক, যেহেতু সাধারণ কমন নেমিং এটা, সো আমার সামগ্রিক কার্বন কয়টা? তিনটার জন্য আমি কি বলবো আইসো, আর যেহেতু এখানে 1 2 3 তার নাম হবে আইসোপ্রপাইল, as simple as that। আচ্ছা এটা যারা বুঝতে পারতেছো তারা এর পরবর্তীগুলো বুঝবা। আমি তোমাকে আরেকটা দিচ্ছি, ধরো CH3C, উপর আমি দিলাম কোন জায়গায় আমাকে বলো? আমি এই জায়গায় একটা শাখা দিলাম, আমি এই জায়গায় একটা শাখা দিলাম, এখানে শাখা কয়টা দেখতে পাচ্ছ? 3টা। আসলে এগুলো শাখা দিয়ে বোঝানো হয় না,
কোন টিচার কিন্তু এভাবে শাখা দিয়ে বোঝানো হয় না যে শাখা একটা থাকলে আইসো হবে, শাখা দুটো থাকলে নিউ হয়। এটা জাস্ট আমার বোঝানোর একটা পদ্ধতি। এটা কখনো কোথাও বইয়ে লেখা নাই, এবং আমাদের যে টিচারগুলো আছেন বা আমাদের গুরু যারা আছেন তারা কখনো এভাবে আমাদেরকে শিখায় নাই। ওকে, শিখা এভাবে আমাদেরকে আসলে টিচ করে না, বাট আমি জাস্ট নিজের একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করলাম যে শাখা দুটো থাকলে নিউ, শাখা একটা থাকলে আইসো। বুঝা গেছে? জাস্ট একটা। ওকে, এই জাস্ট একটা প্রসিডিউর তোমাকে বললাম। ওকে, এটা আবার এটা এমন জায়গায় খুঁজতে যেও না যে ইস্তিয়াক ভাইয়া এই কথাটা বললো এটা আসলে কি সত্যতা কি, ঠিক আছে? এটা জাস্ট একটা টেকনিক। দেখো এই যে আমি এখানে বললাম এটার নামটা কি, আমাকে বলো এখানে শাখা কিন্তু দুইটা, শাখা দুইটা থাকবে সেটার নাম বলো নিউ। আর এখানে কার্বন কার্ডের চারটার জন্য তুমি কি বলো? বিউটাইল। কেন? এটা আগে কিন্তু বিউটেন ছিল, এটা হয়ে গেছে নিউ বিউটাইল, নিউ বিউটাইল। সো এটা হচ্ছে আমাদের একটা খুব সাধারণ একটা বেসিক ছিল। এখন আমি তোমাকে আসি স্যার এটার সাথে জটিল প্রতিস্থাপকের সম্পর্ক কি। মনে রাখবা জটিল প্রতিস্থাপক তখনই হবে যখন তুমি মিথাইলমূলক দুইটা দেখবা। খেয়াল করে দেখো, তোমাকে কেউ যদি আস্ক করে এটা কি জটিল প্রতিস্থাপক, আচ্ছা জটিল প্রতিস্থাপক মানে কি? প্রতিস্থাপক মানে হচ্ছে শাখা, অর্থাৎ জটিল শাখা। আমাকে কেউ যদি আস্ক করে এটা কি জটিল শাখা, কখনো না। জটিল শাখা তখনই হবে যখন মিথাইলমূলক দুটো থাকবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নিজেকে প্রশ্ন করো জটিল শাখা কখন হবে? যখন মিথাইলমূলক দুটো থাকবে, অর্থাৎ দুইটা বলতে একের অধিক থাকবে। মিথাইলমূলক একের অধিক থাকলে তখনই জটিল শাখা। নিউ বিউটাইল জটিল শাখা, আইসোপ্রোপাইল জটিল শাখা, বাট অ্যান্ড প্রোপাইল জটিল শাখা নয়। আশা করি বোঝা গেছে। এখন জটিল শাখার নামকরণ কিন্তু আলাদা, জটিল শাখার নামকরণগুলো হচ্ছে কি আলাদা। আবারও বলছি জটিল শাখার নামকরণ কিন্তু আলাদা, জটিল শাখার নামকরণ কিন্তু আলাদা। কিভাবে নামকরণ করব সেটা আমরা একটু দেখে নিব। কেমন জটিল শাখার নামকরণের রুলসটা একটু আলোচনা করি। একটা রুলস আছে, রুলসটা হচ্ছে খুব ভালোভাবে খেয়াল করে দেখবে, সেটা হচ্ছে জটিল শাখা অথবা জটিল প্রতিস্থাপক, তাই না? আমি বলতে পারি জটিল শাখা অথবা জটিল প্রতিস্থাপকের নামকরণের ক্ষেত্রে, জটিল প্রতিস্থাপকের জটিল শাখা অথবা যেটাকে বলা হয় জটিল প্রতিস্থাপক তার নামকরণের ক্ষেত্রে একটা রুলস আছে। রুলসটা হচ্ছে ওই কার্বনকে এক নাম্বার ধরো, ওই কার্বনকে এক নাম্বার ধরো যেই কার্বনটি সরাসরি মেইন চেইনের সাথে কানেক্টেড। খুব সিম্পল একটা রুল, মেইন চেইনের সাথে কানেক্টেড। তো এখানে কি বলা আছে দেখো, ওই কার্বনকে এক নাম্বার ধরো, অর্থাৎ ওই কার্বনকে এক নাম্বার কার্বন ধরো যেই কার্বনটি সরাসরি মেইন চেইনের সাথে কানেক্টেড। অর্থাৎ শাখার ক্ষেত্রে এটা এভাবে বলতে পারো, শাখার ক্ষেত্রে অর্থাৎ শাখার নাম্বারিং এর ক্ষেত্রে অথবা শাখার নামকরণের ক্ষেত্রে, শাখার ক্ষেত্রে ওই কার্বনকে এক নাম্বার ধরো যে কার্বনটি সরাসরি মেইন চেইনের সাথে সংযুক্ত। আচ্ছা এরপরে এটাকে যদি আমি এক নাম্বার বলি, এরপরে দুই নাম্বার রুলসটা কি হতে হবে? এরপর একদম বাংলা ভাষা, শুদ্ধ বাংলা ভাষায় বোঝাচ্ছি। এরপর আমি কি লিখতে পারি সেটা হচ্ছে দেখো, এরপর যেদিকে সর্বোচ্চ কার্বন, যেদিকে সর্বোচ্চ কার্বন দেখবে, যেদিকে সর্বোচ্চ কার্বন দেখবে, আমাকে খেয়াল করে দেখো, এরপর যেদিকে সর্বোচ্চ কার্বন দেখবে সেদিকে প্রধান শিকলের যাত্রা শুরু হবে। অর্থাৎ যেদিকে সর্বোচ্চ কার্বন দেখবে সেদিকে প্রধান শিকলের কি হবে? যাত্রা শুরু হবে। ওকে, সেদিকে কি প্রধান শিকলের যাত্রা শুরু হবে, অর্থাৎ সেটাই হবে শাখার মেইন চেইন, অর্থাৎ সেটাই হবে
শাখার মেইন চেইন। অর্থাৎ শাখার মেইন চেইন বলতে কি রকম, খেয়াল করে দেখুন, সেদিকে প্রধান শিকলের যাত্রা শুরু হবে, অর্থাৎ সেটাই হবে আমার কি শাখার মেইন চেইন। বাকি কার্বন হবে শাখার শাখা অথবা উপশাখা। বাকি কার্বন হবে শাখার শাখা অর্থাৎ উপশাখা। এখন প্রশ্ন হচ্ছে, অনেক স্টুডেন্ট হচ্ছে এই রুলসটা দেখে একটু কনফিউশনে পড়ে গেছে, স্যার এটা কি ধরনের রুলস, এখানে রুলস শেষ। অর্থাৎ আমাদের রুলসের যাত্রা কিন্তু কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টে শুধু এখান থেকে এতটুকু পর্যন্ত। খুব ইজি একটা রুলস, আশা করি তোমরা সবাই লিখে ফেলবে, দ্রুত লিখে ফেলবে, কারণ এই রুলসটা অনুসরণ করে আমরা হচ্ছে এখন নামকরণ করব। সো খুব সিম্পল একটা নামকরণ। আমি তোমাকে ফার্স্ট অফ অল एग्जांपल দেওয়া শুরু করতেছি। एग्जांपल দিলে তুমি হচ্ছে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের নামকরণ ইজিলি বুঝতে পারবে। ফার্স্ট অফ অল আমি এখানে বললাম কার্বন, এখানে কয়টা, আমি এখানে কার্বন দিলাম হচ্ছে 3টা দিলাম, 4টা দিলাম, এখানে কয়টা দিলাম 4টা, এরপরে দিলাম 5টা, এরপরে দিলাম 6টা, এরপরে দিলাম 7টা। ওকে, আচ্ছা, দেওয়ার পরে খেয়াল করে দেখো, এই জায়গায় আমি দিলাম কার্বন এখানে এরকম, এই জায়গায় CH3 দিলাম, এই জায়গায় CH3 দিলাম, এবং এই কার্বনের কি হাত ফিল হইছে, হাত ফিল হয় না, তাহলে এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও, তাহলে 1 2 3 4 পারফেক্ট না? আচ্ছা, আমাকে কেউ যদি আস্ক করে যে এখানে কি জটিল শাখা আছে, ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো জটিল শাখা আছে কিনা নাই, সেটার জন্য বের করতে হবে আগে মেইন চেইন, মানে মেইন চেইন কোনটা। আচ্ছা, মেইন চেইন কোনটা খেয়াল করে দেখো, জটিল শাখা তখনই হবে যখন আমার মিথাইল মূলক দুটো দেখব, একটা শাখার মধ্যে যদি মিথাইল মূলক দুটো থাকে তখনই হচ্ছে মেইন চেইন হবে। সরি, জটিল শাখা তখনই হবে যখন আমার দুটো মিথাইল মূলক থাকবে। জটিল শাখা তখনই হবে যখন আমার কয়টা মিথাইল মূলক থাকবে, দুটো মিথাইল মূলক থাকবে। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমি যদি নাম্বারিং অথবা আমি যদি প্রধান শিকল নির্বাচন যদি এদিক থেকে করি 1 2 3 4 5 6 7, অথবা 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, অর্থাৎ আমি স্ট্রেট যাওয়া ছাড়া আর কোনো দিকে আমি 7টা কার্বন পাচ্ছি না। আমি আবারও বলছি, স্ট্রেট যাওয়া ছাড়া আমি কোনো দিকে 7টা কার্বন পাচ্ছি না। তাহলে আমি যদি বলি এটা হচ্ছে আমার মেইন চেইন, তাহলে আমার মেইন চেইন যদি এটা হয়ে থাকে, তাহলে আমার শাখা কোনটা, এটা। এখন এই শাখাটা কি নরমাল শাখা নাকি জটিল শাখা? অবশ্যই জটিল শাখা। কেন? কারণ এখানে মিথাইল মূলক দুইটা আছে। সো মিথাইল মূলক যদি দুইটা থাকে, তাহলে জটিল শাখার ক্ষেত্রে নাম্বারিং অথবা নামকরণ কিভাবে করব? বলা হচ্ছে জটিল প্রতিস্থাপকের নামকরণের ক্ষেত্রে শাখার ক্ষেত্রে ওই কার্বনকে 1 নাম্বার ধরো, ওই কার্বনকে 1 নাম্বার ধরো যে কার্বনটি সরাসরি মেইন চেইনের সাথে কানেক্টেড, ওই কার্বনকে 1 নাম্বার ধরো। অর্থাৎ শাখার ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো, জটিল প্রতিস্থাপকের নামকরণ, তো শাখার ক্ষেত্রে এটা একটা জটিল প্রতিস্থাপক না, এই পুরোটা কিন্তু জটিল প্রতিস্থাপক। তো জটিল প্রতিস্থাপকের নামকরণের ক্ষেত্রে ওই কার্বনকে 1 নাম্বার কার্বন ধরো যে কার্বনটি সরাসরি মেইন চেইনের সাথে কানেক্টেড, তাহলে এটাকে 1 নাম্বার কার্বন ধরো। এরপরে কি বলছে, প্রধান শিকল, অর্থাৎ যেদিকে সর্বোচ্চ কার্বন দেখবে, সর্বোচ্চ কার্বন এদিকেও দুইটা গেলে, এদিকে গেলে দুইটা পাচ্ছি, এদিকে গেলে দুইটা পাচ্ছি, তাহলে আমি একটা কাজ করি, যেকোনো একদিকে ধরি, তাহলে সর্বোচ্চ কার্বন যেদিকে দেখবে সেদিকে প্রধান শিকলের যাত্রা শুরু হবে। অর্থাৎ শাখার মধ্যেও কিন্তু প্রধান শিকলের যাত্রা থাকবে, অর্থাৎ শাখার মধ্যে কিন্তু প্রধান শিকল থাকবে। খেয়াল করে দেখো, যেদিকে প্রধান শিকলের কি বলছে, যেদিকে তুমি সর্বোচ্চ কার্বন দেখবে সেদিকে প্রধান শিকলের যাত্রা শুরু হবে, অর্থাৎ সেটা হবে শাখার মেইন চেইন। তো শাখার মেইন চেইন কিন্তু এটা, এবং বাকি কার্বন কোনটা, এইটা। তাহলে বাকি কার্বনটা হবে আমার শাখার শাখা অথবা উপশাখা। যেমন নদীর ক্ষেত্রে নদীর ক্ষেত্রে কি থাকে, উপনদী থাকে, ঠিক সেখানে শাখার ক্ষেত্রে উপশাখা থাকে। সো এটা হচ্ছে আমার কি শাখার উপশাখা, আর এটা হচ্ছে আমার শাখার মেইন চেইন। এখন আমি কিভাবে নামকরণ করব? ফার্স্ট অফ অল নামকরণের একটা রুলস আছে। রুলস হচ্ছে, তুমি এই যে জটিল শাখাটা কয় নাম্বার আছে, এদিক থেকে শুরু করবা নাকি নাম্বারিং এদিক থেকে শুরু করবা, যেদিকে কাছাকাছি পাচ্ছ, বাম দিক থেকে শুরু করলো, ডান দিক থেকে শুরু করলো, তুমি জটিল শাখা পাচ্ছ 4 নম্বরে, 1 2 3 4, আর বাম দিক থেকে শুরু করলো তাও পাচ্ছ 4 নম্বরে। তাহলে আমি একটা কাজ করি, আমি যে কোনো একদিক থেকে শুরু করি, তাই বললাম 4 নাম্বার জটিল শাখাটা আছে। মনে রাখবা, জটিল শাখার বর্ণনা সবসময় ব্র্যাকেটে দিতে হবে, সবসময় কিসে দিতে হবে, ব্র্যাকেটে। আচ্ছা, দেওয়ার পরে এখানে 1 নম্বরে মিথাইল মূলক আছে, 1 নম্বরে মিথাইল মূলক দাও, 1 নম্বরে মিথাইল মূলক, 1 নম্বরে মিথাইল মূলক আছে, 1 নম্বরে মিথাইল মূলক। আমার মেইন চেইনে কার্বন কয়টা, 2টা। এই জায়গায় একটা কনফিউশন থাকবে, সেটা হচ্ছে অনেককে বলবো স্যার এখানে ইথাইন দিবেন, মানে ইথান দিবেন, এখানে কখনো ইথাইল হবে না, এটা হবে ইথাইল। কেন? কারণ এটা পুরোটাই একটা শাখা। আমি আবারও বলছি, 1 নম্বরে মিথাইল মূলক আছে, ওকে ফাইন, এতটুকু বুঝছো, বাট ইথাইল কেন? কারণ এটা পুরোটাই কিন্তু একটা শাখা, অর্থাৎ এটার নাম ইথাইল কেন দিলাম, এটার নাম স্যার ইথান দেওয়ার কথা ছিল না, এটা পুরোটা একটা শাখা হওয়ার কারণে, এটা কিন্তু শাখার মধ্যে শাখা, অর্থাৎ এটা পুরোটাই কিন্তু শাখা। সো শাখার ক্ষেত্রে তুমি কখন ইথেন দিতে পারবে, তোমাকে দিতে হবে ইথাইল। সো 4 1 মিথাইল ইথাইল। মেইন চেইনে কার্বন কয়টা, 1 2 3 4 5 6 7, 7টার জন্য কি হবে, হেপটেন। as simple as that,
as simple as that। এরপর তুমি দেখো আরেকটা एग्जांपल দেখো CH3 1 2 3 4 5 6 7। আচ্ছা এখন খেয়াল করে দেখো সেটা হচ্ছে যে দেখো 1 2 3 4 5 6 7 8 1 2 3 4। আচ্ছা আমি একটা কাজ করব আমি 4 নাম্বার দিচ্ছি। তো এই জায়গায় দেখো খেয়াল করে দেখো এখন আমি এই জায়গায় দিলাম হচ্ছে এরকম করে CH3 দিলাম, ওকে, দেওয়ার পরে এই জায়গায় এরকম করে দিলাম। আচ্ছা এখন খেয়াল করে দেখো সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা এখানে তার হাতটা ফিল আপ হয় নাই, তাহলে আমি এক জায়গায় কাজ করে এইভাবে দিয়ে দিচ্ছি। আর না হলে তুমি একটা কাজ করতে পারো, তুমি ফার্স্ট অফ অল আগে নাম্বারিং করো, মানে তুমি হচ্ছে মেইন চেনটা আগে ঘোরার চেষ্টা করো। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 হচ্ছে না, 7টা হচ্ছে, 7টা হচ্ছে বাট 8টা হচ্ছে না। 1 2 3 4 5 6 7, তাহলে এদিকে 7টা পাচ্ছি আর এদিকে স্ট্রেট গেলে কয়টা পাচ্ছি? 8টা পাচ্ছি। সো 8টা যখন পাচ্ছো তাহলে অবশ্যই 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 এটাকে আমার মেইন চেন ধরতে হবে। মেইন চেন ধরার পরে আমি নাম্বারিং কোন দিক থেকে শুরু করব? যেদিক থেকে আমার জটিল শাখাটা কাছাকাছি পাচ্ছি, তাহলে 1 2 3 এবং এটা হচ্ছে 4। সো 4 নম্বরে যেহেতু পাচ্ছি তাহলে আমি বলতে পারি 4 নম্বরে ফার্স্ট আমি একটা ব্র্যাকেট দিলাম, 4 নম্বরে পাচ্ছি, তাই না? সো 4 নম্বরে পাচ্ছি এবং এটা যদি আমি নাম্বারিং করি তাহলে যেই কার্বনটা সরাসরি মেইন চেনের সাথে কানেক্টেড সেটাকে 1 নম্বর ধরো। এরপর তুমি প্রথম শিখরে যাত্রা শুরু করো 1 2 এবং 1 নম্বরে আছে আমার মিথাইল মূলক, তাহলে 4 1 মিথাইল। এরপরে এটা মেইন চেইন যেহেতু আছে তাহলে এখানে মেইন চেইনে কার্বন কয়টা? 2টা, তার নাম কি হবে? ইথাইল হবে। নাম কি হবে আমাকে বলো? ইথাইল হবে। নাম কি হবে? ইথাইল হবে। এক্সট্রিমলি সরি একটা কল আসছে। 4 1 মিথাইল, এরপরে কি হবে? ইথাইল। 4 1 মিথাইল ইথাইল। সো ইথাইল না দেখো 4 নম্বরে কয়টা আছে? জটিল শাখাটার অবস্থান এবং 1 নম্বরে মিথাইল এবং মেইন চেইনে কার্বন কয়টা? 2টা, দুইটার নাম কি হবে? ইথাইল হবে। ওকে, সো আমার খেয়াল করে দেখবা এরপরে আমি যখন এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব আমাকে মেইন চেইনে কার্বন কয়টা? 4টা 5টা 6টা 7টা 8টার নামটা কি হবে? অক্টেন। খুব সিম্পল। আমি তোমাকে আরো দুটো করাবো, দুটো করানোর পরে তোমার পুরা জটিল প্রতিস্থাপকের নামকরণ একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সবাইটা আবার দেখো। দেখো 4 নম্বরে আছে তাহলে 1 মিথাইল ইথাইল। আর অক্টেন কেন বলা হচ্ছে? কারণ মেইন চেইনে কার্বন কয়টা? 8টা এবং সামগ্রিক এই যে নামকরণ করলাম জটিল শাখার সেটা অবশ্যই ব্র্যাকেটে লিখতে হবে। সো যারা এখনো বোঝা নাই তারা আরো কয়েকটা দেখো, মানে আরো কয়েকটা বলতে আরো দুটো দেখো, দুটো দেখার পর ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। দুটো দেখার পর ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করে দেখবা সেটা হচ্ছে আমরা এখন দেখতেছি 3 নাম্বার রুলসে। আমি এখন বললাম এরকম 1 2 3 4। আচ্ছা এখন আমি তোমাকে আরো কিছু ইন্টারেস্টিং দেখাচ্ছি। 1 2 3 4, 4 গেল না? আমি এখন বললাম এরকম 1 2 3 4 5 6 7। আচ্ছা এই ধরনের নামকরণ যারা করতে যাচ্ছ তারা কিভাবে নামকরণ করবে? দেখো 1 আগে ফার্স্ট অফ অল মেইন চেইনটাকে ধরতে হবে। মেইন চেইন কোনটা? যেখানে সর্বোচ্চ কার্বন পাবো। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 তিনটা 4টা মিলে 7টা 1 2 3 4 5 6। এখন এরপরে খেয়াল করে দেখো এটা যদি নামকরণ আমি যদি করতে চাই তাহলে আমাকে মেইন চেইন কোনটা পাওয়া যাচ্ছে? স্ট্রেট, কারণ আমি সর্বোচ্চ কার্বন দেখবো। কারণ অন্য কোনো ভাবে হচ্ছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 হচ্ছে না, তো অন্য কোনো ভাবে হচ্ছে না। তাহলে আমি একটা কাজ করি, আমি অবশ্যই এটাকে মেইন চেইন ধরবো। অবশ্যই আমি এটাকে মেইন চেইন ধরবো। তো এটাকে যদি আমি মেইন চেইন ধরি তাহলে আমার নাম্বারিং কোন দিক থেকে করবো? 1 2 3 4 1 2, তাহলে যে কোনো একদিকে করি। তাহলে 4 নম্বরে আমার পুরো জটিল শাখাটা আছে এবং এটাকে আমি 1 নম্বর কার্বন ধরবো। 1 নম্বর কার্বন ধরার পরে আমার 1 নম্বরে কয়টা মিথাইল মূলক আছে? 2 নম্বরে। আমি বললাম সরি 1 নম্বরে কয়টা মিথাইল মূলক আছে? 2টা আছে। তাহলে 1 1 ডাই মিথাইল বলবো। কেন? কারণ 1 নম্বরে 2টা মিথাইল মূলক আছে, তাই না? 1 নম্বরে 2টা মিথাইল মূলক আছে। এরপর আমি ওই শাখার মধ্যে মেইন চেইন হিসাব করতে হবে। তাহলে মেইন চেইন আমি ওইদিকে যাব যেদিকে আমি সর্বোচ্চ কার্বন পাবো। দেখো ডান দিকে গেল একটা, বাম দিকে গেল একটা, সোজা গেল একটা। তাহলে আমি একটা কাজ করি, এটা ধরি 1 2 আর 1 নম্বরে 2টা মিথাইল মূলক, সো 1 1 ডাই মিথাইল। আর এটা কি হবে? ইথাইল হবে। সো ইথাইল। এরপর আমার মেইন চেইনে কার্বন কয়টা? 1 2 3 4 5 6 7, 7টার জন্য কি হবে? হেপ্টেন হবে। সো আমার মনে হয় একটা বাচ্চা আশা করি এটা বুঝে যাওয়ার কথা, ঠিক আছে? এটা এতটা হচ্ছে আমি তোমাকে খুব সিম্পল ভাবে বুঝাইছি, তাই না? আচ্ছা
এখন আমি তোমাকে আরো কিছু দিচ্ছি, তুমি এখন দেখবা কিভাবে অ্যাকচুয়ালি আরো সুন্দরভাবে করা যায়। ধরো আমি বললাম এই জায়গায় আমি এখন হচ্ছে মিথাইলমূলক দিছি কয়টা, খেয়াল করে দেখো এই জায়গায় আমি এখন মিথাইলমূলক দিছি, এখন একটা কমাই দিছি। এখন নতুন নামকরণ কিভাবে করবা এই জায়গায় খেয়াল করে দেখো। অনেকে বলতে পারো, মনের মধ্যে কনফিউশন আসতে পারে যে ভাই যদি এরকম হতো তাহলে কিভাবে হতো। দেখো এখন মেইন চেন ধরো, সর্বোচ্চ কার্বন 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এখন তো আমি ভাই একটা কনফিউশনে পড়ে গেছি, আমি এখন স্ট্রেট যাব নাকি আমি কি এদিকে যাব। দেখো মনে রাখবা এখানে রুলস আরেকটা আসবে, সেটা হচ্ছে তুমি সব সময় ট্রাই করবা জটিল শাখাটাকে অ্যাভয়েড করা যায় কিনা। তুমি সব সময় ট্রাই করবা, তুমি সব সময় ট্রাই করবে জটিল শাখাকে অ্যাভয়েড। এটা একটা রুলস বলতে আমি নিজের মনের ভাষায় বলতেছি, এটা তেমন একটা বড় রুলস না। তুমি সবসময় ট্রাই করবে জটিল শাখাকে অ্যাভয়েড করতে, জটিল শাখাকে অ্যাভয়েড করতে। খেয়াল করো তুমি সবসময় ট্রাই করবে জটিল শাখাকে অ্যাভয়েড করতে। খুব সিম্পল, আশা করি এটা দেখে অনেকে হাসাহাসি করতেছে, স্যার এটা কি রুলস লিখে দিয়েছিলেন, এটা জাস্ট মজা করছি না। তুমি সবসময় ট্রাই করবে জটিল শাখাকে অ্যাভয়েড করতে। কিভাবে দেখো, যদি পারো অ্যাভয়েড করবা, যদি চলে আসে তাহলে তো কিছু করার নাই। ওকে, রিলেশন যদি চলে আসে গায়ের মধ্যে, কেউ যদি রিলেশন করতে চাই গায়ের উপরে যদি এসে যদি করতে চাই তাহলে কিছু করার নাই, তাই না? যদি চলে আসে কপালে যদি চলে আসে তাহলে কিছু করার নাই। হ্যাঁ, যদি অ্যাভয়েড করতে পারো অ্যাভয়েড করবা, যদি নসিবে যদি থাকে ভাগ্যে যদি থাকে তাহলে কিছু করার না, সংসার করতে হবে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, সংসার করে ফেলতে হবে। আর যদি নসিবে যদি না থাকে অথবা নসিবে যদি থাকে বা না থাকে, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি চাইলে অ্যাভয়েড করতে পারো, তাহলে চলে যাও, দূরে সরে যাও। তো অনেকটা হচ্ছে এরকম, তুমি যদি বলো যে ভাই এখানে জটিল শাখাটাকে আমি অ্যাভয়েড করতে পারবো, কিভাবে দেখো 1 2 3 4 5 6। ওকে, 1 2 3 4 5 6। এখন আমি কি চাইলে জটিল শাখাকে অ্যাভয়েড করতে পারি? অবশ্যই পারি। খেয়াল করে দেখো, আমি যদি এখন প্রধান শিকলটা যদি এইভাবে নির্বাচন করি 1 2 3 4 5 6, এবং আমার এটা শাখা, আমার এটা শাখা, আমার এটা শাখা, এখানে কি একটা কি জটিল শাখা পাচ্ছ? এটা কি জটিল শাখা? না। এটা কি জটিল শাখা? না। এটা কি জটিল শাখা? না। তাহলে এখন আমি জটিল শাখাকে অ্যাভয়েড করতে পারতেছি। তাহলে সেই ক্ষেত্রে আমি কখনো জটিল শাখা ধরে নামকরণ করতে পারবো না। অর্থাৎ জটিল শাখাকে তখনই নামকরণ করতে পারবো যখন জটিল শাখাকে অ্যাভয়েড করা যাচ্ছে না। এবং সেটা কেমনে বুঝবো? অবশ্যই সর্বোচ্চ কার্বন। কি বলছিলাম, মেইন চেইন তুমি সেটাই ধরবা যেখানে তুমি সর্বোচ্চ কার্বন পাবা। এখন আমি কিন্তু অ্যালকেনের নামকরণ রুলসে পড়িয়ে ফেলেছিলাম, সেটা হচ্ছে কি অনেক সময় যখন তুমি একাধিক সর্বোচ্চ কার্বন পাচ্ছ তাহলে তুমি তখনই প্রধান শিকল নির্বাচন করবে, অর্থাৎ সেটাকে তুমি প্রধান শিকল নির্বাচন করবা যে শিকলে তোমার সর্বোচ্চ শাখা শিকল পাওয়া যাচ্ছে। খেয়াল করে দেখো, এটা করলে সর্বোচ্চ শাখা 1 2 3, বাট তুমি যদি এটা ধরতা তাহলে শাখা পাওয়া যাচ্ছে শুধুমাত্র একটা। ভাই রুলস ইজ রুল, সেজন্য আমি তোমাদেরকে বাচ্চাদের মতো রুলস গুলো লিখে দিছি, তুমি যাতে বুঝতে পারো। যারা এখনো বলছো ভাই রুলস গুলো কেন লিখে দিচ্ছেন কি জন্য, তুমি নিজে বুঝতে পারবা না। আজ থেকে 1 বছর পরে যখন এই প্লেলিস্টটা হিট হবে, মানুষের মুখে মুখে হবে, ইনশাআল্লাহ একদিন তো হবে। যখন এত কষ্ট করতেছি, কারণ একটা ভিডিও আপলোড দিতে বাংলাদেশের এই নেটের স্পিডে একটা ভিডিও আপলোড দিতে আমার একদিন চলে যায়। একদিন, মিথ্যা কথা বলবো না ভাইয়া, কখনো একদিন চলে যায়। হোয়াইট বোর্ডের সামনে এসে মিথ্যা কথা বলবো না, একদিন চলে যায়। সো আচ্ছা দেখ, যা হোক এখন খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই দেখো 1 2 3 4 5 6, তাই না? আপলোড দিতে বলতে এখানে সবগুলো কাজ করতে, শুধু আপলোড দিতে না, সবগুলো কাজ ছেড়ে দিতে একদিন চলে যায়। মানে একদিন এটা নিয়ে মাথা ঘামাতে হবে। আচ্ছা খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমি যেটা নামকরণ যদি করতে চাই তাহলে কোন দিক থেকে নাম্বারিং করবো? ফার্স্ট অফ অল আগে নাম্বারিং করো। সো নাম্বারিং, এখন তো জটিল শাখা নেই, তো জটিল শাখা যেহেতু নাই তাহলে নাম্বারিং কোন দিক থেকে করবো? অবশ্যই আমার এদিক থেকে শুরু করতে হবে, কারণ ফার্স্ট পয়েন্টের ডিফারেন্স। তাহলে 1 2 3 4 5 6। তাহলে খেয়াল করে দেখো 3 নাম্বার আছে আমার হচ্ছে ইথাইল মূলক। এরপর 2 নাম্বার কয়টা আছে? 2টা আছে। তাহলে 3 ইথাইল 2 2 ডাইমিথাইল, 3 ইথাইল 2 2। দেখো এই জায়গায় দেখো 2 2 3 3 ইথাইল 2 2 ডাইমিথাইল। মেইন চেইনে কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টার জন্য কি হবে? হেক্সেন। শেষ। 3 ইথাইল 2 2 ডাইমিথাইল হেক্সেন। একদম ইজি নামকরণ ছিল। সো আশা করি তোমাকে আমি বুঝাতে পারছি, আশা করি আমি তোমাকে বুঝাতে পারছি। আবার দেখো 3 ইথাইল 2 2 ডাইমিথাইল 1 2 3 4 5 6 হেক্সেন। ওকে, আচ্ছা এখন আমি তোমাকে আরেকটা দেখাচ্ছি, আরেকটা নামকরণ দেখাচ্ছি। আরেকটা নামকরণ খেয়াল করে দেখবে, সেটা হচ্ছে দেখো CH3 CH2 CH। আচ্ছা এখন আমি নামকরণ দিচ্ছি অনেকটা এরকম CH2
CH 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 9 9 বলতে গেলে তাহলে একটা কাজ করি 10টা দিয়ে দিই, তাই না? ঠিক আছে, সো খেয়াল করে দেখো 1 2 3 4 5 1 2 3 4 5, আচ্ছা যাই হোক 10টা দিছি, তাই না? আচ্ছা এবার দিতে পারো 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, আচ্ছা যাই হোক আমি এই জায়গায় দিলাম। এখন খেয়াল করে দেখো এই জায়গায় দিলাম CH, এই জায়গায় দিলাম CH, CH দিব, দেখো আমি বললাম এই জায়গায় এভাবে দিলাম, একটু বানাতে দাও আমাকে, CH3 দিলাম, এই জায়গায় CH3 দিলাম, এই জায়গায় CH3 দিলাম, ওকে। আচ্ছা এখন খেয়াল করে দেখো এটা একটু তাহলে 1 2, এটা অবশ্যই 2 দিয়ে দাও, ওকে এখন ঠিক আছে। আচ্ছা সো খেয়াল করে দেখো সবাই, সেটা হচ্ছে এটা একটা আমি হচ্ছে একটা নামকরণ করতে বললাম। এখন আমাকে ফার্স্ট অফ অল মেইন চেইন দেখতে হবে। মেইন চেইন আমি কিভাবে খুঁজবো? সর্বোচ্চ কার্বন 1 2 3 4 5 6 7 8 9 10, অন্য কোনো ভাবে 10টা কার্বন পাওয়া যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9, আবার দেখো 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8, অন্য কোনোভাবে আমি 10টা কার্বন পাচ্ছি না। তো 10টা কার্বন যদি অন্য কোনোভাবে যদি না পেয়ে থাকি তাহলে আমার জটিল শাখাটাকে অ্যাভয়েড করা যাচ্ছে না, কিছু করার নেই ভাইয়া, তাহলে আমার জটিল শাখা হয়ে গেছে এটা। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে 1 নম্বর কার্বন ধরবো। এরপর আমি এখন মেইন চেইন ধরতে হবে, শাখার মধ্যে মেইন চেইন, তাহলে কিভাবে 2 3, কারণ আমার সর্বোচ্চ কার্বন আমি এদিকে পাচ্ছি। এখন আমি কিভাবে নামকরণ করব? দেখো কোন দিক থেকে 1 2 3 4 5, 1 2 3 4 5 6, অবশ্যই দিক থেকে 1 2 3 4 এবং 5, 5টা আগে লিখো, ব্র্যাকেট দাও। এবং 1 নম্বরে কয়টা মিথাইল মূলক আছে? 2টা, তাহলে 1 1 1 ডাই মিথাইল। এরপর মেইন চেইনে কার্বন কয়টা? 3টা, 3টার জন্য কখনো প্রপাইল লিখবা না, সব সময় প্রপাইল লিখবা, আশা করি ক্লিয়ার। সো 1 1 ডাই মিথাইল প্রপাইল লিখছো ভাইয়ারা এবং আপুরা, 1 1 ডাই মিথাইল প্রপাইল লিখছো। মেইন চেইনে কার্বন কয়টা? 6টা 7টা 8টা 9টা 10টা, 10টার জন্য কি হবে? ছোটবেলা থেকে পড়ে আসছি, দেখেন হবে। সো আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। 6 7 8 9 10, ওকে। সো আমার মনে হয় আমাদের এখানেই শেষ করা উচিত। তোমাদেরকে শেষ করা বলছি যে নেমিং অফ কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট এখানে শেষ করা উচিত। তোমরা আশা করি সবাই বুঝতে পারতেছো, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে একটু আলোচনা করব যদি সবার সমস্যা থাকে, ঠিক আছে। তোমরা এখন আমাকে যে কাজটা করতে দিবা সেটা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট একটা চার্ট লিখতে হবে। এই চার্টটা লিখতে পারলে আসলে হবেটা কি, তোমার আরেকটু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি এখানে সাবস্টিটিউয়েন্ট লিখলাম এবং আমি এখানে লিখলাম আইপ্যাক নাম, আমি এখানে লিখলাম আইপ্যাক নেমিং, অর্থাৎ আইপ্যাক নেমটা লিখলাম এখানে এই জায়গায়, আর সাবস্টিটিউয়েন্ট আইপ্যাক নেম এমন এই জায়গায় লিখলাম কমন নেম। এটা লেখার অর্থটা হচ্ছে কোন জায়গায় জানো? সেটা হচ্ছে এটা লিখতে পারলে তোমার একটু যে কনফিউশনটা ছিল না, সেই কনফিউশনটা এখন তোমার হচ্ছে দূর হয়ে যাবে, সেই কনফিউশনটা দূর হয়ে যাবে। আমি হচ্ছে স্কেলটা খুঁজতেছিলাম, আর যাই হোক স্কেলটা, আচ্ছা স্কেলটা পেয়েছি, ওকে পেয়েছি, স্কেলটা পেয়েছি। দেখো একটু বেশি না, বেশিক্ষণ সময় লাগবে না, ধরো এই যে 3টা মিনিট সময় লাগবে লিখতে, খুব সিম্পল। ধরো আমি এখন শুরু থেকে বাচ্চার মতো করে বলতেছি, সেটা হচ্ছে ধরো CH2 অথবা CH3 CH2 CH2। আচ্ছা এটার আইপ্যাক নাম কি হবে সবাই আমাকে বলো? এটা আইপ্যাক নাম হচ্ছে প্রপাইল, শুধু প্রপাইল বলি, বাট কমন নেম কি হবে? অ্যান প্রপাইল, তাই না? আচ্ছা এরপর আমি আরেকটা দিচ্ছি, ধরো আমি এখানে নীল কালি দিয়ে দেখাচ্ছি এটা, ধরো আমি আরেকটা নাটক দিলাম CH3 C, যেমন আমি এখন তো তোমরা যা যা করেছিলাম মানে করেছিলাম সেগুলো, ধরো আমি বললাম CH3, এই জায়গায় বললাম CH3, তাই না? আচ্ছা এই জায়গায় দেখো আইপ্যাক নামটি কি হবে আমাকে বলো? এটার আইপ্যাক নামটি কি হবে? এটা আইপ্যাক নামটা যদি আমি যদি করতে চাই তাহলে ফার্স্ট অফ অল খেয়াল করে দেখবা, এখানে আমার আইপ্যাক নাম যখন আমি করতে যাব, আইপ্যাক নামে আসলে নরমালি বলাটা কি?
আইপ্যাক নামে নরমালি বলাটা কি? আইপ্যাক নামে বলাটা হচ্ছে তোমার ওই কার্বনটা মেইন চেনের সাথে কানেক্টেড, সেই কার্বনটাকে তুমি 1 নাম্বার কার্বন ধরবা। সো তুমি এটাকে 1 নাম্বার ধরো। কোনটা? এটাকে এতক্ষণ পড়াইছিলাম না, ওই কার্বনটাকে 1 নাম্বার কার্বন ধরো যে কার্বনটা সরাসরি মেইন চেনের সাথে কানেক্টেড, তাহলে এটাকে 1 নাম্বার কার্বন ধরছো। এখন এই 1 নাম্বার কয়টা মিথাইল মূলক আছে? দুইটা না? তাহলে আমি ফার্স্ট অফ অল কি বললাম, 1 ডাই মিথাইল। আর এখানে কার্বন কয়টা? দুইটা। অথবা মেইন চেন এখানে কোনটা হবে? এটা না? অথবা এটাও ধরতে পারো, সমস্যা না, আমি যেকোনো একটা দিলাম। তাহলে 1 ডাই মিথাইল ইথাইল, এবং এটা অবশ্যই ব্র্যাকেটে দিতে হবে, 1 ডাই মিথাইল ইথাইল। এবং এটা কমন নেমটা কি হবে? কমন নেম যদি আমি করতে চাই তাহলে এখানে শাখা কয়টা? দুইটার জন্য আমরা বলি নিউ। আর এখানে সামগ্রিক কার্বন কয়টা? 4টার জন্য কি হবে? বিউটাইল। শেষ। এবার আমি তোমাকে আরো দিচ্ছি, ধরো CH3 দিলাম, এই জায়গায় আমি বললাম CH2, এই জায়গায় আমি বললাম খেয়াল করে দেখছো এটা আইপ্যাক নাম কি হবে আমাকে বলো। ওই কার্বনটাকে 1 নাম্বার কার্বন ধরো যে কার্বনটা সরাসরি মেইন চেনের সাথে কানেক্টেড। তাই আমি বললাম 1 মিথাইল, আর এখানে 1 2 3 4, 4টার জন্য কি হবে? বিউটাইল। ই দিবা না কখনো, কারণ ই দেওয়া হয় না, স্পেলিংটা এরকম। 1 মিথাইল বিউটাইল দিছো, এখানে একটা হাইফেন দাও, 1 মিথাইল বিউটাইল। আর কমন নেমটা কি হবে? অবশ্যই শাখা একটা আছে না, সো আইসো। আর যেহেতু কার্বন কয়টা সামগ্রিক? 1 2 3 4 5, 5টার জন্য কি হবে? আইসোপ্রোপাইল। সো এইভাবে নিজ দায়িত্বে সবগুলো লিখে ফেলো। আমি তবু আরেকটা লিখে দিচ্ছি, যাদের মধ্যে কনফিউশন এখনো যায় নাই তারা আরেকটা দেখো। ধরো আমি এই জায়গায় বললাম CH3 এখন, ওকে দিছো, দেওয়ার পরে আমি এই জায়গায় বললাম CH, এই জায়গায় আমি বললাম CH2, ওকে। তো এখন বলা হচ্ছে ওই কার্বনটাকে 1 নাম্বার কার্বন ধরো যে কার্বনটা সরাসরি মেইন চেনের সাথে কানেক্টেড। তাহলে এটা 1 2 3 4, তাহলে আমি এখন কি বলবো? 2 মিথাইল। আর মেইন চেনে কার্বন কয়টা? 4টার জন্য কি হবে? বিউটাইল। সো দেখো 2 মিথাইল, 1 2 3 4 বিউটাইল। আর যে কমন নেম কি হবে? কমন নেমে 1 2 3 4 5 সবগুলো হিসাব করতে হবে, তাহলে প্যান্টাইল হবে আগে। ফার্স্টে প্যান্টাইল লিখে ফেলো। আর যেহেতু শাখা একটা আছে তাহলে নেম কি হবে? আইসোপ্যান্টাইল। সো আশা করি তোমাকে বোঝাতে পারছি, ওকে। সো আমার মনে হয় তোমাকে এখানে বোঝানো শেষ। দেখো এখানে আইসো কেন? কারণ শাখা একটা, 1 2 3 4 5, 5টার জন্য প্যান্টাইল। আর এটা তুমি আইপ্যাক নাম কিরকম হয়েছে? 2 মিথাইল। এটা 2 মিথাইল নাকি 1 মিথাইল হবে? অবশ্যই 2 মিথাইল হবে, কারণ ওই কার্বনটাকে 1 নাম্বার কার্বন ধরো যে কার্বনটি মেইন চেনের সাথে কানেক্টেড। তাহলে এখানে তো কোনো শাখা নাই, তাহলে এটাতে শাখা আছে। তো 2 মিথাইল বিউটাইল কেন? 1 2 3 4। সেম ভাবে দেখো 1 মিথাইল 1 2 3 4 বিউটাইল। ঠিক আছে, দেখো 1 ডাই মিথাইল ইথাইল। দেখো আশা করি তোমাকে আমি বোঝাতে পারছি। সো শেষ, আমাদের কমপ্লেক্স সাবস্টেন্সের নামকরণ আমাদের এখানেই শেষ। এখন আমরা চলে যাচ্ছি অ্যালকেনের নামকরণে। অ্যালকেনের নামকরণটা খুবই ইজি। খেয়াল করে দেখো অ্যালকেনের নামকরণ। একটা হেডলাইন দাও, অ্যালকেনের নামকরণে মাত্র 4টা রুলস, বেবি রুলস। এগুলো কি রুলস? এগুলো হচ্ছে বেবি রুলস। বেবি রুলস গুলো হচ্ছে তুমি এখনই বুঝে যাবা, কারণ যারা অ্যালকেন ভালোভাবে বুঝতে পারছো, যারা অ্যালকেন পড়াশোনা শেষ, অ্যালকেন কিন্তু আমাদের কিন্তু অফিশিয়ালি শেষ, আমরা অ্যালকেন কিন্তু আর পড়াবো না, অ্যালকেন কিন্তু আমরা ধরতে গেলে শেষই। ঠিক আছে, তো 1 নম্বর রুলসে কি বলা আছে দেখো। অ্যালকিনের বলা হচ্ছে অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে শাখা বিবেচনা হবে না। অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে শাখা বিবেচনা হবে না। কি বললাম দেখো, অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে শাখা বিবেচনা হবে না। অর্থাৎ নামকরণের ক্ষেত্রে শাখা বিবেচনা হবে কি, মানে অ্যালকিনের নামকরণের নাম্বারিং এর ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয়। আরেকটা কথা লিখো, কারণ এটা ক্লিয়ার হয় না। অ্যালকিনের নামকরণের নাম্বারিং এর ক্ষেত্রে শাখা বিবেচনা হবে না। অর্থাৎ ডাবল বন্ড যেদিকে শুরু। আচ্ছা, আমার কাছে পড়ার একটা সবচেয়ে বড় বেনিফিট যেটা আমাকে স্টুডেন্টরা বলে, সেটা হচ্ছে আমি কখনো বইয়ের ভাষায় পড়াই না। আমি যতগুলো তোমাকে রুলস লিখে দিয়েছি সবগুলো নিজের ভাষায়। বইয়ের ভাষায় পড়ালে তুমি হচ্ছে একটু অবশ্যই তোমার কাছে কঠিন লাগবে। আশা করি তোমার কাছে ব্যাপারগুলো কথাগুলো ইজি লাগতেছে। দেখো, অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে শাখা বিবেচনা হবে না। অর্থাৎ প্রত্যেকটা ডেফিনেশন, আমি একটা ডেফিনেশন লিখবো, সেটা কিন্তু নিজের ভাষায় লিখে দিব।
অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে নাম্বারিং এর ক্ষেত্রে অ্যালকেনের নাম্বারিং ক্ষেত্রে শাখা বিবেচনা মতো ডাবল বন্ড যেদিকে শুরু ডাবল বন্ড যেদিকে শুরু বা যেদিকে কাছাকাছি বা যেদিকে কাছাকাছি পাওয়া যায় সেদিকে নাম্বারিং শুরু। সো এখন খেয়াল করে দেখো আমি কি বোঝাতে যাচ্ছি। দেখো একটা এক্সাম্পল খেয়াল করে দেখো, একটা এক্সাম্পল দেখো CH3 CH। দেখো ফার্স্ট অফ অল এখানে শাখা কেন বিবেচনা হচ্ছে না? তো অনেকে বলবে দেখো এই জায়গায় দেখো CH, দেখো দেখো আগে অ্যালকেনে যখন নামকরণ করতে যেতাম তখন কিন্তু আমরা শাখা বিবেচনা করতাম। সো যে দিক থেকে শাখা কাছাকাছি সেদিক থেকে নাম্বারিং শুরু করো, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স, অবস্থান, যোগফল, হাবিজাবি অনেক কিছু দেখতাম। বাট অ্যালকেনের ক্ষেত্রে এত কিছু দেখার দরকার নেই। যেদিকে ডাবল বন্ড পাচ্ছি বা ডাবল বন্ড কাছাকাছি পাচ্ছি সেদিক থেকে নাম্বারিং শুরু 1 2 3 4 5। সো আমি বলতে পারি 4, আমি বলতে পারি মিথাইল, কারণ 4 নম্বরে মিথাইল মূলক আছে। মেইন চেনে কার্বন কয়টা? 5টা। 5টার জন্য কি হবে? প্যান্ট। আর ডাবল বন্ডের অবস্থান কয় নাম্বারে? 1 নম্বরে, তাহলে প্যান্ট 1। আর ডাবল বন্ডের এই নামটা কি? কার্যকরী মূলকের নাম কি? ইন। সো আমি বলতে পারি প্যান্টিন 1 অথবা প্যান্ট 1 ইন। 4 মিথাইল প্যান্ট 1 ইন। আশা করি ক্লিয়ার। ওকে, এরপর আসি 2 নাম্বার রুলসের ক্ষেত্রে। এখানে প্রধান শিকল হবে ওই শিকল, এখানে প্রধান মাত্র 4টা রুলস, বিরক্ত বোধ করবো না, একদম শেষ। দেখো এখানে প্রধান শিকল হবে ওই শিকল যেই শিকলে ডাবল বন্ড উপস্থিত। এখানে প্রধান শিকল হবে, এখানে প্রধান শিকল ওই শিকল, এখানে প্রধান শিকল হবে ওই শিকল যেই শিকলে ডাবল বন্ড উপস্থিত। অর্থাৎ এক্সাম্পলটা খেয়াল করলে বুঝবা কত ইজি একটা এক্সাম্পল। জাস্ট ইজি একটা এক্সাম্পল খেয়াল করে দেখো CH3 CH। এটা অবশ্য আগে একবার বলছিলাম, তবে আরেকবার বলতেছি। ধরো এই জায়গায় C দিছো, ডাবল বন্ড CH2। এটা আগে একবার বলছিলাম না? এখানে প্রধান শিকল হবে ওই শিকল যে শিকলে ডাবল বন্ড উপস্থিত। খেয়াল করে দেখছো? এখন তুমি কোন দিকে যাবে সেটা ডিপেন্ড করে সর্বোচ্চ কার্বন কোন দিকে পাচ্ছ। বাম দিকেও 2টা কার্বন, ডান দিকেও 2টা কার্বন, যে কোনো একদিকে যাই। আর এটা হচ্ছে আমার শাখা। আমি বলতে পারি 2 ইথাইল, মেইন চেনে কার্বন কয়টা? 1 2 3 4, তাহলে বিউট 1 ইন। 2 ইথাইল বিউট 1 ইন, 2 ইথাইল বিউট 1 ইন। সো আশা করি তোমার 2 নাম্বার রুলসও শেষ। আচ্ছা 3 নাম্বার রুলস আসে এখন। 3 নাম্বার রুলস আসে। দেখো 3 নাম্বার রুলসে কি বলা হচ্ছে? 3 নাম্বার রুলসে কি বলা হচ্ছে? আচ্ছা, যদি প্রধান শিকলের উভয় দিক থেকে, আবার বলছি, যদি প্রধান শিকলের উভয় দিক থেকে ডাবল বন্ডের অবস্থান সমান হয় তখন যেই দিকে শাখা শিকলের অবস্থান ক্ষুদ্রতর বা শাখা শিকলের সংখ্যা বেশি, শাখা শিকলের সংখ্যা বেশি, সেদিক থেকে নাম্বারিং শুরু করতে হবে। একদম সিম্পল। এটা খেয়াল করে দেখবা, যদি প্রধান শিকলের উভয় দিক থেকে, ধর আমি বললাম এরকম, এটা দিছি না? দেওয়ার পরে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে 1 2 3
কোন দিক থেকে ডাবল বন্ড দিতে পারি? এই দিক থেকে ডাবল বন্ড দিলাম। হ্যাঁ, 1 2 3 এমন ভাবে দিলাম যেন ডাবল বন্ডের অবস্থানটা দুই দিক থেকে সমান হয়। দেখো 1 2 3 1 2 3। দেখো আর তুমি যদি কেউ যদি বলো ডান দিক থেকে যদি নাম্বারিং করেন ডাবল বন্ডের অবস্থান কয় নম্বরে? 1 2 3 3। অনেকে বলছে 4 নম্বরে ডাবল বন্ডের অবস্থান না, ক্ষুদ্রটা নির্বাচন করবা। 3 নম্বরে ডাবল বন্ডের অবস্থান ডান দিক থেকে শুরু করলে। আবার যদি বাম দিক থেকে যদি শুরু করি তাহলে কয় নম্বরে? 1 2 3, তাও কিন্তু 3 নম্বরে। বাম দিক থেকে শুরু করলে 3 নম্বরে ডাবল বন্ডের অবস্থান, ডান দিক থেকে শুরু করলে 3 নম্বরে ডাবল বন্ডের অবস্থান। এখন তো কনফিউশনে পড়ে গেলাম। কোনো কনফিউশন নাই। কি বলছে দেখো, যদি প্রধান শিকলের উভয় দিক থেকে ডাবল বন্ডের অবস্থান যদি সমান হয় তখন যেদিকে শাখা শিকলের অবস্থান ক্ষুদ্রতর বা শাখা শিকলের সংখ্যা বেশি সেদিক থেকে আপনি নাম্বারিং শুরু করবেন। অর্থাৎ যেদিকে শাখা শিকলের অবস্থানটা ক্ষুদ্রতর এদিক থেকে শুরু করলে ডান দিক থেকে 1 2 3 4 5, শাখা শিকল অনেক দূরে, তাহলে অবশ্যই আপনি এখন শাখা বিবেচনা করবেন। তাহলে কয় নাম্বার আছে? 2 নম্বরে। তো লিখো 2 2 ডাই মিথাইল। মেইন চেইনে কার্বন কয়টা? 1 2 3 4 5 6, 6টা হেক্স। আর যেহেতু ডাবল বন্ডের অবস্থান কয় নাম্বারে আছে? 3 নম্বরে, তাহলে বলতে পারি হেক্স 3 ইন। আমি আরেকবার চেক করি, 6টা নাকি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সো 2 2 ডাইমিথাইল হেক্স 3 ইন। আশা করি ক্লিয়ার। এরপর আসি 4 নাম্বার রুলসে। 4 নাম্বার রুলস হচ্ছে যদি প্রধান শিকলে আবারও বলছি, যদি প্রধান শিকলে কার্যকরী মূলক উপস্থিত থাকে, অর্থাৎ অ্যালকিনের সাথে যদি কার্যকরী মূলক উপস্থিত থাকে, যদি প্রধান শিকলে, এটা লিখে রাখো, অ্যালকিনের সাথে কার্যকরী মূলক উপস্থিত থাকলে, কি বললাম? কার্যকরী মূলক। যদি প্রধান শিকলে অ্যালকিনের সাথে কার্যকরী মূলক উপস্থিত থাকে তখন নাম্বারিং এর ক্ষেত্রে অবশ্যই কার্যকরী মূলক প্রাধান্য পাবে। যেমন এক্সাম্পলটা দেখো সবাই, আমি ধর একটা এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে CH3 দিলাম, এই জায়গায় আমি H দিলাম, এই জায়গায় আমি CH, এই জায়গায় আমি দিলাম ডাবল বন্ড CH2। ছোট্ট একটা উদাহরণ দেখো, কার্যকরী মূলক সহ আছে। সো ডাবল বন্ডে কে প্রায়োরিটি পাবে? একটা কার্যকরী মূলক আছে। কার্যকরী মূলক বলতে ডাবল বন্ডের উপরে সিরিজে, লেকচার 2 তে একটা সিরিজ পড়াইছিলাম। সো ডাবল বন্ডের উপরে সিরিজে যারা আছে, অ্যালকিনের উপরে সিরিজে, সো অ্যালকিনের উপরে যে সিরিজে যারা আছে তারা কিন্তু আমার সক্রিয় কার্যকরী মূলক, অর্থাৎ সেটা হচ্ছে প্রধান কার্যকরী মূলকে চলে যাবে, স্বাভাবিক। খেয়াল করে দেখো, এখানে হোস্টে আছে কয় নম্বরে? বাম দিক থেকে শুরু করলে 2 নম্বরে, আর ডান দিক থেকে শুরু করলে 1 2 3 3 নম্বরে। প্রায়োরিটি কোনটা পাবে? অবশ্যই OH পাবে। কেন ভাইয়া? আপনি সিরিজের মধ্যে খেয়াল করে দেখেন, OH কিন্তু ডাবল বন্ডের উপরে, সো অবশ্যই প্রায়োরিটি একে দিতে হবে। তো আমি বলতে পারি 1 2 3 4, কারণ 2 নম্বরে আমি OH টা কাছাকাছি পাচ্ছি, তাহলে আমি বলতে পারি যেহেতু এখানে OH টা হচ্ছে আমার প্রধান কার্যকরী মূলক, এটা শাখা না, তাহলে আমি ফার্স্টে বলতে পারি 4 নম্বরের জন্য বিউট। আর যেহেতু ডাবল বন্ডের অবস্থান আগে লিখতে হবে, কারণ এটা 1 ডিগ্রি কার্যকরী মূলক। রিমেম্বার, 1 ডিগ্রি কার্যকরী মূলকের বর্ণনা আগে দিতে হবে। সো বিউট 4 ইন। 2 নম্বরে কার্যকরী মূলকের অবস্থান অল, আর এটার নামটা কি? অল। বিউট 4 ইন। যারা এখনো বুঝো নাই তারা লেকচার 2টা দেখে আসো। কখনো তুমি লেকচার 2 3 না দেখে কখনো লেকচার 4 দেখতে আসবে না। দেখো বিউট 4 ইন টু অল, বিউট 4 ইন টু অল। আচ্ছা বলেছেন একটা, এটা বিউট 3 ইন হবে, এক্সট্রিমলি সরি, এটা হবে বিউট 3 ইন টু অল। কেন? কারণ ডাবল বন্ডের অবস্থানটা 3 নম্বরে। অনেক কি বলতে পারছে 4 নম্বরে হয় না কেন? আর এর নিয়ম হচ্ছে ডাবল বন্ডের অবস্থানটা ক্ষুদ্র করতে হবে। 3 এবং 4 এর মধ্যে কোনটাকে ধরবা? অবশ্যই 3 নম্বরকে ধরবা। রিমেম্বার, আমি আবার বলছি, ডাবল বন্ডের অবস্থান 3 নম্বরে, ক্ষুদ্রটাকে নির্বাচন করবা। সব বলতে পারেন বিউট 3 ইন টু অল, বিউট 3 ইন টু অল। সো কার্যকরী মূলক উপস্থিত থাকলে তখন নাম্বারিং এর ক্ষেত্রে অবশ্যই কার্যকরী মূলক প্রাধান্য পাবে। যেমন আমি আরেকটা एग्जांपल দিচ্ছি, CH3 দিলাম, এই জায়গায় আমি দিলাম হচ্ছে, ধর আমি এই জায়গায় দিলাম এরকম, এই জায়গায় দিলাম হচ্ছে CHO, ঠিক আছে। তারপর এই জায়গায় আমি দিলাম, এটাকে H দিয়ে দাও, CH2 এবং CH ডাবল বন্ড CH2, এটাকে নাম্বারিং করতে বলছে।
বাট এখানে নামকরণ করতে বলছে। অবশ্যই নামকরণ শুরু করতে গেলে অবশ্যই এখান থেকে শুরু করতে হবে, কারণ কার্বনযুক্ত কার্যকরী মৌল এটা আজকে পড়াইছি। অ্যালকেনের 7 নাম্বার রুলসে। সো 1 2 সর্বোচ্চ কার্বন এদিকে 4 এবং 5। সো কয় নাম্বার আছে? 2 নাম্বার আছে। সো আমি বললাম 2। দেখো এখানে প্রায়োরিটি কে পাইছে? ডাবল বন্ড পাইছে নাকি কার্যকরী মূলক পাইছে? অবশ্যই কার্যকরী মূলক। তাহলে আমি দেখো 2 মিথাইল কে প্রায়োরিটি পাইছে? অবশ্যই কার্যকরী মূলক। তাহলে দেখো 2 মিথাইল মেইন চেনে কার্বন কয়টা? 1 2 3 4 5। পাঁচটার জন্য কি হবে? পাঁচটার জন্য কি হবে আমাকে বলো। ফার্স্ট অফ অল আমি লিখলাম প্যান্ট। ফার্স্ট অফ অল কার্বন না, ডাবল বন্ডের অবস্থানে বর্ণনা। তাহলে প্যান্ট 4 ইন। এক নম্বরে কি আছে? 1L। আচ্ছা এগুলো অনেক স্টুডেন্ট বুঝবা না, কারণ আমরা এখন অ্যালডিহাইডের নামকরণ পড়াইছি, পড়াই নাই। অ্যালকোহলের নামকরণ পড়াইছি, পড়াই নাই। যখন অ্যালডিহাইড, অ্যালকোহল, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণে পড়াবো তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। সো ফার্স্ট অফ অল দেখো মিথাইল মূলক কয় নাম্বার আছে? 2 নম্বরে। মেইন চেনে কার্বন কয়টা? 5টা। 5টার জন্য কি হবে? প্যান্ট। 4 নম্বরে কি আছে? ডাবল বন্ডের অবস্থান, প্যান্ট 4 ইন। আর 1 নম্বরে কি আছে? 1L। সো আমার মনে হয় আমাদের ক্লাস এখানে শেষ। তোমরা সবাই ভালো থাকবা। আর ইনশাআল্লাহ আমি তোমাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত এখন থেকে আমি চেষ্টা করতেছি প্রতিদিন রাত 8টায় তোমাদেরকে ক্লাসটা বুঝিয়ে দেওয়ার জন্য। আর ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা মনে হয় পিডিএফ দেওয়া স্টার্ট করতেছি। সো তোমরা, আমি তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে প্লিজ আমাদের ক্লাসগুলো একটু সবাইকে জানাবা, কারণ অনেক স্টুডেন্ট আছে টাকা পয়সার বিনিময়ে, মানে টাকা পয়সার জন্য বা টাকা পয়সার অভাবে বলতে পারো, যে ক্লাসগুলো করতে পারতেছে না। অর্গানিকের এত ভালো ইম্পর্টেন্ট ক্লাস, যার কারণে সে হচ্ছে অনেক বেসিক ল্যাকিংস, তার অনেক কিছু সে বুঝতে পারতেছে না। সো তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই ক্লাসগুলো বিলিয়ে দিবে এবং আমাকে সাপোর্ট করবা। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করবো। সো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।